আচ্ছা, আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব কেমিস্ট্রি সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারের মানে পরিমাণগত রসায়নের জিএসটি অথবা তুমি যে নেক্সট বইয়ের প্রিলি এক্সাম ফেস করতেছো ওইখানে তুমি যখন একটা চ্যাপ্টার রিভাইজ করতে যাবা তখন তোমার কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার দেখা লাগবে বা কি ইম্পর্টেন্ট টাইপগুলো তোমার একটু ভালো করে দেখা লাগবে, ওগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। ঠিক আছে, তো প্রথমতই বলে নিচ্ছি এইগুলার মানে যে এই চ্যাপ্টারে শুধুমাত্র এই টাইপগুলো আসবে এরকম না, আবার এটা কোনো রকম এই চ্যাপ্টারের সাজেশন ভিডিও না। ঠিক আছে, জাস্ট আমি বলতেছি এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে আর ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে ওই টাইপগুলো থেকে কীরকম প্রশ্ন আসে ওগুলোকে একটু আলাদা করার চেষ্টা করছি। ঠিক আছে, তো আশা করি পুরো ভিডিওটা দেখবা। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। এর আগে আমি অলরেডি একটা ভিডিও দিছিলাম, ওটা ছিল ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 এর উপর। ঠিক আছে, তো আমরা এখন চ্যাপ্টার সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 স্টার্ট করতেছি। ঠিক আছে, আচ্ছা, তো এক নম্বরে যে টাইপটা আছে এটা হচ্ছে কি মূল সংখ্যা রিলেটেড। যেমন আমাকে মূল সংখ্যা থেকে অনুসংখ্যা অথবা ভর অথবা আয়তন, মোলার আয়তন এগুলো জিনিসগুলো বের করতে বলে আমরা ওইটা একটু করার চেষ্টা করবো। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে বেশি ইজি চ্যাপ্টার। কেন? কারণ এটা পুরোটাই ফর্মুলা বেস, তোমার এখানে থিওরি তেমন একটা বেশি পড়া লাগে না, জাস্ট নির্দেশকের পার্টটাতে একটা থিওরি আছে, বাকি সবগুলো মোটামুটি তুমি সূত্র পারলে ম্যাথ করতে পারবা, ক্যালকুলেশন শর্ট ওগুলা বলা যায়। ঠিক আছে, তো আমরা এক নম্বরের টাইপটা হচ্ছে কি মূল সংখ্যা, অনুসংখ্যা, ভর, আয়তন এগুলো বের করার টাইপ। তো আমরা মূল সংখ্যা বের করার একটা ফর্মুলা জানতাম, একটা লম্বা ফর্মুলা জানতাম। n সমান কি ছিল? W/m, অথবা ছিল v ডিভাইডেড বাই 22.4, অথবা ছিল n ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23, অথবা ছিল PV/RT, অথবা ছিল S ইন্টু V। ঠিক আছে, মূল সংখ্যা বের করার একটা লম্বা ফর্মুলা ছিল। n সমান W/m, v/22.4, তারপরে হচ্ছে n/6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, PV/RT আর S। ওকে, আমি একটু তোমাকে এখানে একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি। W-টা হচ্ছে কি ভর আর M-টা হচ্ছে কি আণবিক ভর। ঠিক আছে, W-টা কি ছিল? ভর। M-টা ছিল আণবিক ভর। এই N-টা কি ছিল? মূল সংখ্যা। ঠিক আছে, N-টা ছিল মূল সংখ্যা। V ছিল আয়তন। আয়তনটা কোন এককে হবে? আয়তনটা অবশ্যই লিটার এককে হবে। ঠিক আছে, N-টা ছিল অণু পরমাণুর সংখ্যা। N এর পরিচয় কি? অণু অথবা পরমাণুর সংখ্যা। P ছিল চাপ, V ছিল ভলিউম, R ছিল মোলার গ্যাস ধ্রুবক, T ছিল তাপমাত্রা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। S ছিল ঘনমাত্রা। ঠিক আছে, আর V ছিল আয়তন। ওকে, তো আশা করি মোটামুটি সবগুলোর পরিচয় আমাদের মাথায় মনে চলে আসছে। n সমান W/m, v/22.4, n/6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, PV/RT, SV। তা আমার যখন যেটা লাগে আমরা ওইটাকে কি করবো? ইউজ করবো। যেমন আমাদের এখানে এক নাম্বার প্রশ্নে আমাকে বলা হয়েছে, সাস্টের একটা প্রশ্ন, যে 1 কেজি বিশুদ্ধ পানিতে কতগুলো কি আছে? অণু থাকবে। ঠিক আছে, তো তোমাকে কি বের করতে বলছে? তোমাকে অণু বের করতে বলছে। দেখো তো অণুর পরিচয়টা কোথায় আছে? এখানে। ঠিক আছে, তাহলে আমাদের নিশ্চয়ই কি লাগবে? n ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটাকে লাগবে। ঠিক আছে, আচ্ছা, এটা সমান আমরা তো লিখতে পারি v/22.4 লিখতে পারি, W/m ও লিখতে পারি, n ও লিখতে পারি, PV/RT ও লিখতে পারি, S ও লিখতে পারি। ঠিক আছে, SV ও লিখতে পারি। তো এখন আমি কোনটা লিখবো? এটার সাথে কোনটাকে লিখবো দেখার মানে বোঝার উপায় হচ্ছে আমাকে প্রশ্নে কি দেওয়া আছে। দেখো তো 1 কেজি বিশুদ্ধ কি বলা হয়েছে? পানি। তো তোমাকে একটা পরিমাণ দেওয়া আছে, পরিমাণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? W। তাহলে আমরা এটার সাথে কি লিখবো? W/m। ঠিক আছে, n/6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটার সাথে আমরা কি লিখবো? W/m। W হচ্ছে কি আমাকে যে ভরটা দেওয়া আছে, ভরটা কত দেওয়া আছে? 1 কেজি। কিন্তু আমরা এগুলোকে সবগুলোকে কি করব? গ্রামে রাখবো। ঠিক আছে, ভরগুলোকে সবসময় কিসে রাখতে হবে? গ্রামে। তো আমরা 1 কেজি ইউজ না করে কি লিখবো? 1000 গ্রাম, কারণ আমরা জানি যে 1 কেজি সমতুল্য কত? 1000 গ্রাম। আর এই m এর পরিচয় কি ছিল? আণবিক ভর। যেহেতু আমাকে প্রশ্নে বলে দিয়েছে পানির আণবিক ভর হচ্ছে কত? 18। পানির আণবিক ভর হচ্ছে কত? 18। কিভাবে? পানির সংকেত ছিল H2O, হাইড্রোজেনের 1 গুণ 2 প্লাস অক্সিজেনের 16। ঠিক আছে, এখান থেকে আমরা জাস্ট কি করব? এই যে n এর মানটা আছে, এই n এর মানটা আমরা কি করে নিব? ক্যালকুলেশন করে নিব। ঠিক আছে, এখানে তোমার একটা কাটাকাটি আছে, এই কাটাকাটিটা যদি ক্যালকুলেটর না থাকে তাহলে তো থাকার কথা না। ঠিক আছে, আর যদি ক্যালকুলেটর ছাড়া করতে দেয় এটা একটু বেশি সময় লাগবে। এরকম ক্যালকুলেশনগুলো সবার শেষে করার চেষ্টা করবা। আচ্ছা, ঠিক আছে, তো আমি তোমাকে একটা অ্যাপ্রক্সিমেট বা কাছাকাছি টাইপের আনসার আমি তোমাকে একটু বলার চেষ্টা করি। দেখো এখানে আমাদের কি করা লাগবে? n সমান আমরা কি পাইতেছি? 1000 আছে, আর আছে 6.02 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 23, আর নিচে আছে কত? 18। তা আমি কি করলাম? একটু কাজ করলাম, আমরা এখানে একটা শূন্যকে কমাই দিলাম। একটা শূন্যকে এখানে কমাই দিয়ে মানে 1000টাকে 100 বানাই দিয়ে এই 6.02টাকে আমি কি করলাম? 60 কত লিখলাম? 2। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝছো? কি করলাম? এখানে 1000 ছিল, এখানে ছিল 6.02। আমি কি করলাম? এটাকে 1000টাকে 100 বানাই, এটাকে 60.2 বানাই ফেললাম। ঠিক আছে, তাহলে এখানের 18 আর এখানে 60 কি করা যাবে? কাটাকাটি করা যাবে। কাটাকাটি করলে আমি কি লিখতে পারি? দেখো তো 18 নামটা বড়, 18 দুগুণা 36, 3 18 কত? 54। ঠিক আছে, 3 18 কত? 54।
আচ্ছা, আর 4 18 কত? আচ্ছা এইটাকে আরো সহজে কাটা যায়, তুমি 6 দিয়ে কাটিয়ে দিতে পারো। 3 6 কত? 18, আর 6 10 কত? 60। ব্যাপারটা কি বুঝছো? আমি 60.2 কে 60 মনে করছি একটু, মানে আমি বললাম যে অ্যাপ্রক্সিমেট আনসার পাবো। তাহলে 6 দিয়ে কাটলে 3 6 কত? 18, 6 10 কত? 60। তারপরে বলতো 3 আর 10 কাটাকাটি করলে কত আসবে? এটা আমরা সবাই জানি 3 পয়েন্ট কত আসবে? 33, ঠিক আছে? তাহলে আমাদের আনসারটা কত দাঁড়াইতেছে? আমাদের আনসারটা দাঁড়াইতেছে 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা হচ্ছে 24, আর এখানে আছে 100, 100কে আমরা 10 স্কোয়ার বলতে পারি, তাহলে এটা হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 25। দেখো ক্যালকুলেটর ছাড়াও আমি কিন্তু আনসারটা বের করতে পারছি। তো তোমাদের যদি ক্যালকুলেশনে কোনো সমস্যা থাকে তাহলে একটু প্লেলিস্টগুলো চেক করলে একটা প্লেলিস্ট পাবা ক্যালকুলেশন হ্যাক্স, ওই প্লেলিস্টটা অবশ্যই কমপ্লিট করলে তুমি যে কোনো রকম ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়া করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্নে কোনো সমস্যা নাই। 2 নম্বরে তোমাকে প্রশ্ন বলা হয়েছে অক্সিজেনের একটা পরমাণুর ভর কত? এটা আসছিল ইসলামিক ইউনিভার্সিটিতে। তোমাকে কি বলছে? অক্সিজেনের একটা পরমাণুর ভর কত? তো অণু পরমাণু এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? n ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23। আর আমরা ভরটাকে কিভাবে প্রকাশ করছিলাম? W/m, সেম টাইপের ফর্মুলা। তো তোমাকে এখানে প্রশ্নে বলা হয়েছে একটা পরমাণু, তার মানে অণু পরমাণু সংখ্যাটার মধ্যে এখানে আমরা কত ইউজ করবো? 1। ব্যাপারটা কি বুঝছো? কারণ প্রশ্নে তোমাকে বলেছে কয়টা পরমাণু? একটা পরমাণু। আচ্ছা, অক্সিজেনের একটা পরমাণু মানে কি? শুধু একটা অক্সিজেন। আর ওই অক্সিজেনের আণবিক ভর কত বলতো? 16। ব্যাপারটা কি বুঝছো? অক্সিজেন যেহেতু তোমাকে এখানে পরমাণু আকারে বলছে তাই আমি 16 ইউজ করছি। অক্সিজেন যদি অণু বলতো তাহলে আমি এখানে 16 গুণে কত ইউজ করতাম? 32। তাহলে এখন আমাদের W সমান সমান কত হবে? 16, আর নিচে আসতেছে কত? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23, ঠিক আছে? সেম ওয়েতে তুমি এইভাবে কি করে অ্যাপ্রক্সিমেট করে কি করতে পারো? কাটাকাটি করতে পারো। তা আমি এই কাটাকাটিটা দেখাইলাম না সময় স্বল্পতার জন্য, তোমরা এটা কাটাকাটি করে আনসারটা বের করবা, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে কি পাই যাবা? অক্সিজেনের একটা পরমাণুর ভর। ওকে, আচ্ছা। তারপরে তোমাকে 2 নাম্বার টাইপটা হচ্ছে কি? স্টোইকিওমেট্রিক প্রপোর্শন, মানে তোমাকে রাসায়নিক গণনা দিবে। তোমাকে বলবে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ায় 5 গ্রাম কার্বন থেকে কত গ্রাম অক্সিজেন, 5 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বা এখানের কস্টিক সোডা থেকে কত গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করা যাবে। এই জিনিসগুলো তোমাকে কি করবে? দিবে, মানে বিক্রিয়া রিলেটেড প্রবলেম দিবে, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে কয়েকটা প্রবলেম করার চেষ্টা করি। প্রথম প্রশ্নটা কি? সাস্টের 6 গ্রাম বাতাসকে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলো অক্সিজেন কি লাগবে? অণু লাগবে। তুমি এখানে কি করতেছো? বাতাসকে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলো কি লাগছে? এটা বাতাস না, এটা হবে কার্বন, ঠিক আছে? 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলো কি লাগবে? অক্সিজেনের অণুর প্রয়োজন হবে। তাহলে এখন আমরা একটু দেখি। আমরা জানি কার্বনকে আমরা এখন দহন করতেছি। কার্বনকে দহন করলে আমরা জানি যে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে না? কার্বনকে যদি আমরা দহন করি কি পাবো? কার্বন ডাই অক্সাইড। তাহলে এবার একটু তাকাও, কার্বনের আণবিক ভর কত ছিল বলতো? 12। কার্বনের আণবিক ভর কত ছিল? 12। আর অক্সিজেনের আণবিক ভর কতটুকু ছিল? অক্সিজেনের আণবিক ভর ছিল 16। 16 দুগুণে কত আসতেছে? 32। তাহলে বলতো 12 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করতেছে? 32 গ্রামের সাথে। এখন প্রশ্নে আমাকে দিছে 6 গ্রাম, আমাকে কার্বনের হিসাবটা কতটুকু দিছে? 6 গ্রাম। তাহলে 12 গ্রাম বিক্রিয়া করে 32 গ্রামের সাথে, তাহলে 6 গ্রাম বিক্রিয়া করবে কতটুকুর সাথে? 6 গুণ 32 ডিভাইডেড বাই কত? 12। তুই এখানে কাটাকাটি করলে 6 আর 12 কাটলে কত আসে? 2, 2 আর 32 কাটলে কত আসে? 16। এখন এখান থেকে আমরা বুঝতেছি কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? 16 গ্রাম। কিন্তু প্রশ্নে আমাকে বলছে কতগুলো, প্রশ্নে কিন্তু কত গ্রাম জানতে চাই নাই, তোমাকে বলছে কতগুলো অক্সিজেনের অণুর সাথে বিক্রিয়া করবে। ব্যাপারটা কি বুঝছো? তোমাকে এখন অণুর সংখ্যা চাইছে। তো আমরা গ্রাম থেকে অণুর সংখ্যা যাওয়ার জন্য এই ফর্মুলাটা ইউজ করতে পারি যে W/m সমান সমান N/Na, ঠিক আছে? N এটা হইতেছে অ্যাভোগাড্রো নাম্বার, যেটাকে আমরা কত ইউজ করছি? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23, ঠিক আছে? W হচ্ছে কত? আমাদের 16 গ্রাম আসছে। M হইছে আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর, যেহেতু এটা অণু অবস্থায় আছে, দেখো কত ইউজ করছিলাম? 32, ঠিক আছে? এখান থেকে আমরা কিসের মানটা ক্যালকুলেট করে বের করব? আমাদের N এর মানটা। তাহলে এটা তো খুব ইজি ক্যালকুলেশন। এখানে 16 আর 32 কাটাকাটি করলে কত আসে? 2। তাহলে N সমান সমান কি দাঁড়াইতেছে? 6.02টা এখানে ভাগাকারে আছে, এটা এই পাশে চলে আসলে গুণ হয়ে যাবে। তাহলে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই কত? 2। তাহলে 6.02 কে যদি 2 দিয়ে ভাগ করি এটা কত আসবে? নিঃসন্দেহে 3.01, আর 10 টু দি পাওয়ার 23টা সেমই থাকবে, ঠিক আছে? তাহলে কয়টা অণুর সাথে বিক্রিয়া করতেছে? সরি, কতগুলো অণু লাগতেছে? 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার কতটা? 23টা, ঠিক আছে? আচ্ছা, তারপরে 2 নাম্বার প্রশ্ন আমাকে বলছে কি 200 গ্রাম লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন তৈরি করবে, ঠিক আছে? সরি, 200 গ্রাম জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কত গ্রাম কি তৈরি করবে? হাইড্রোজেন তৈরি করবে। তাহলে আমাদের এখানে বিক্রিয়াটা হচ্ছে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডে। জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা খুব কমন একটা বিক্রিয়া, 9 10 থেকে দেখে আসছো। কি তৈরি করে? প্রতিস্থাপন জিঙ্ক সালফেট আর কি তৈরি করে? হাইড্রোজেন গ্যাস। তো তোমাকে বলছে কত গ্রাম জিঙ্ক নিছো? 200 গ্রাম। এইখান থেকে কত গ্রাম কি তৈরি হবে? হাইড্রোজেন, ঠিক আছে? তো তুমি এখানে দেখতেছো জিঙ্কের আণবিক ভর কত বলো তো? 65।
আর এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত হবে 2 কেমনে কারণ একটা হাইড্রোজেনের আণবিক ভর যদি 1 হয় তাহলে দুইটা হাইড্রোজেনের আণবিক ভর কত হবে 2 তাহলে 65 গ্রাম থেকে কতটুকু তৈরি হচ্ছে 2 গ্রাম তো প্রশ্ন আমাকে বলছে 200 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে তাহলে কত হচ্ছে 2 গুণ 200 ডিভাইডেড বাই কত 65 ব্যাপারটা কি বুঝছি আমি আবার রিপিট করতেছি প্রশ্ন আমাকে বলছে 200 গ্রাম জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কত গ্রাম কি তৈরি করবে হাইড্রোজেন তো আমার হিসাবটা কি বানানো লাগবে হাইড্রোজেন কতটুকু তো আমরা এখানে থেকে বিক্রিয়া থেকে দেখতেছি যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট কি তৈরি করে হাইড্রোজেন জিঙ্কের আণবিক ভর হচ্ছে 65 আর হাইড্রোজেনের আণবিক ভর 1 কিন্তু এখানে দুইটা হাইড্রোজেন তাই এটা কি হবে 2 তাহলে 65 গ্রাম থেকে কতটুকু হাইড্রোজেন পাই 2 গ্রাম তাহলে 200 গ্রাম থেকে কতটুকু পাই 2 গুণ 200 ডিভাইডেড বাই কত 65 তুমি এটা কাটাকাটি করতে পারো ইজিলি 65 আর 200 কাটাকাটি করলে কাছাকাছি কত আসবে 3 কারণ দেখো 3 6 কত 18 তাহলে 180 আসতেছে আর এখানে 65 থাকলে আরেকটু বেশি আসবে তো 3 দুগুণে কত 6 তাহলে আমাদের আনসারটা অ্যাপ্রক্সিমেটলি 6 এর কাছাকাছি আসবে তুমি ক্যালকুলেটর দিয়ে করে দেখবা 6.01 বা 6.02 এরকম কাছাকাছি কিছু একটা আসবে ঠিক আছে তো আমরা ওয়েট করলাম না তোমার ক্যালকুলেশনের সমস্যা থাকলে অবশ্যই ক্যালকুলেশন এক্স এর ভিডিওটা দেখবা আচ্ছা আর তুমি এই চ্যাপ্টারের অলরেডি অ্যাডমিশন টাইপের কয়েক 3 থেকে 4টা ভিডিও আছে ওইটা তুমি একটু প্লেলিস্টগুলো চেক করলে পাবা ঠিক আছে অ্যাডমিশন সিরিজের কেমিস্ট্রি প্লেলিস্টটা চেক করলে মোল সংখ্যার একটা বিশাল ভিডিও আছে বিশাল মানে কি ওইখানে আমি আরো কয়েক টাইপের মোল সংখ্যা বের করার সিস্টেমগুলো সবগুলোই মোটামুটি দেখানোর চেষ্টা করছি এখানে তো সময়ের জন্য সবগুলো দেখাইতেছি না তুমি একটু ওইটা চেক করলে পাবা ঠিক আছে তো এইটা গেলে আমাদের টাইপ 2 দেন আমরা 3 তে যাচ্ছি 3টা হইতেছে ঘনমাত্রা রিলেটেড মানে আমাদের মোলারিটি নরমালিটি ফর্মালিটি পিপিএম পিপিবি পিপিটি ঠিক আছে তারপর হচ্ছে পার্সেন্টেজ W/V পার্সেন্টেজ W/W আর মোল ভগ্নাংশ এগুলো সবগুলোই কি করা লাগবে কভার করা লাগবে এটার একটা ভিডিও আছে প্রায় 30 থেকে 40 মিনিটের সবগুলা ঘনমাত্রাকে আমি ডিটেইলসে সংজ্ঞা সহ বলে একক সহ সুন্দর করে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে যদি একদম বেশি সমস্যা থাকে তাহলে ওটা একবার দেখে নিলে তোমার সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে জাস্ট সূত্রগুলো লিখে ব্যাখ্যা করার চেষ্টা করব অত ডিটেইলসে যাব না আচ্ছা তো প্রথমত হইছে মোলারিটি সূত্রটা হচ্ছে কি আমরা সবাই জানি S দিয়ে প্রকাশ করি S এর সূত্রটা কি ছিল 1000 W ডিভাইডেড বাই কি ছিল mv মনে আছে ঘনমাত্রা মোলারিটি বের করার সূত্র কি ছিল 1000 W ডিভাইডেড বাই mv W টা পরিচয় কি ছিল দ্রবের ভর আর v হইতেছে দ্রবণের আয়তন আর m হইছে কি আণবিক ভর আমি জিনিসগুলো লিখতেছি না আমাদের মোলারিটির কোনো অঙ্ক তেমন একটা আসে না কখনোই আসে না নরমালিটির আসে নরমালিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করি n সমান সূত্র ছিল SE আচ্ছা ইটা হচ্ছে কি তুল্য সংখ্যা আর s তো অলরেডি আমরা উপরে বের করছি যেটা ছিল কি মোলারিটি ওকে তাহলে নরমালিটি সূত্রটা হচ্ছে SE আর মোলারিটি সূত্র হচ্ছে 1000 W/mv ফর্মালিটিরও কোনো ম্যাথ পরীক্ষা আসবে না ppm টা বের করার সূত্র হচ্ছে কি ppm সমান হচ্ছে কি মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 1000 ppm বের করার সূত্রটা হচ্ছে কি মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু কি 1000 মোলারিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করি S আর আণবিক ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি বড় হাতের m আর 1000 এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ঠিক আছে এটা ছিল ppm এর সূত্র এরপরে ppb এর সূত্র হচ্ছে s ইনটু m ইনটু এখানে 1000 এর জায়গায় হবে 10 টু দি পাওয়ার কত 6 আর ppt এর সূত্রটা হচ্ছে কি s ইনটু m ইনটু 10 টু দি পাওয়ার কত 9 ব্যাপারটা কি বুঝছি আশা করি ক্লিয়ার আচ্ছা তারপরে হচ্ছে পার্সেন্টেজের সবগুলো লাগে না জাস্ট আমাদের কি লাগবে W/V টা লাগবে ঠিক আছে পার্সেন্টেজ W/V থেকে যদি আমি মোলারিটিতে যেতে চাই মোলারিটিতে যাওয়ার জন্য ফর্মুলাটা হচ্ছে কি 10x/m ঠিক আছে কি বললাম তুমি যদি x% W/V থেকে যদি মোলারিটিতে যাইতে চাও তাহলে সূত্রটা হচ্ছে 10x ডিভাইডেড বাই m x হচ্ছে কি তোমাকে যত পার্সেন্ট বলবে তত m হচ্ছে কি আণবিক ভর ঠিক আছে তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে মোলারিটিতে আর লাস্টে যেটা আছে মোল ভগ্নাংশ লাস্টে কি আছে মোল ভগ্নাংশ বের করার ফর্মুলাটা কি ছিল নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল ভগ্নাংশ বের করার ফর্মুলা কি ছিল নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল ওকে আচ্ছা তাহলে আমরা একটু ম্যাথ দেখে ফেলি আমাদের টাইপ 3 তে প্রথম প্রশ্নটা হচ্ছে পার্সেন্টেজ থেকে মোলারিটিতে যাওয়া তোমাকে বলছে 5% KOH এর মোলারিটি কত হবে তো আমরা মোলারিটি বের করার জন্য সূত্রটা কি লিখছিলাম 10x ডিভাইডেড বাই m ঠিক আছে পার্সেন্টেজ থেকে মোলারিটিতে যাওয়ার ফর্মুলাটা কি ছিল 10x/m তো 10 ইনটু x এর মান হচ্ছে তোমাকে যত পার্সেন্ট দেওয়া আছে কত 5% m হইতেছে আণবিক ভর KOH এটার আণবিক ভর কত হবে বলো তো পটাশিয়ামের কত 39 অক্সিজেনের কত 16 হাইড্রোজেনের কত 1 তাহলে যোগ করলে আসতেছে কত 56 ঠিক আছে তাহলে আমাদের आंसरটা কত দাঁড়িয়ে দিছে 50/56 ওকে ঠিক আছে
তাহলে আমাদের KOH এর মোলারিটিটা ঘনমাত্রাটা আমরা পাই গেছি কত 10x/m থেকে 50/56। আচ্ছা, তারপরে 2 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে 500 ml আয়তনের দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে ঘনমাত্রা নরমালিটি এককে কত হবে? কি বের করতে বলছে? নরমালিটি। তা আমরা নরমালিটির বের করার ফর্মুলাটা কি শিখে আসছিলাম? n = SE, ঠিক আছে? SE যেভাবে দেয় কোনো সমস্যা নেই। n = সূত্রটা কি ছিল? SE। আচ্ছা, এখন তাইলে প্রথমে S বের করা লাগবে। S বের করার ফর্মুলাটা ছিল 1000 W/mv। তো 1000 কোনো সমস্যা নাই। W হচ্ছে কি? আমাকে দ্রবের ভর কতটুকু দিয়েছে? 10.6। দ্রবের ভর কতটুকু দিয়েছে? 10.6। m হইতেছে আণবিক ভর। এখন তোমাকে এখানে বলে দিছে কি আছে? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে কত? 106। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106। ভি হইতেছে আয়তন। আয়তনটা আমাকে প্রশ্নে বলে দিছে কতটুকু? 500 ml। ওকে, তাইলে আমি এখানে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে 500 আর 1000 কাটাকাটি করলে কত আসবে? 2। 10.6 আর 106 কাটাকাটি করলে কত আসবে? 10। 10 আর 2 কাটাকাটি করলে কত আসে? 1/5। ঠিক আছে, 1/5 মানে কত? 0.2। ঠিক আছে, তাহলে আমাদের মোলারিটি আসছে কত? 0.2। এখন আমাদের কি বের করা লাগবে? নরমালিটি। নরমালিটি বের করার ফর্মুলা ছিল SE। S এর মান হচ্ছে 0.2। E হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কেমনে বের করে? তুমি যদি মোলারিটি ভিডিওটা চেক করে থাকো তাহলে অলরেডি মানে এই যে টপিকের যে ভিডিওটার কথা বললাম এই ভিডিওটা চেক করলে ওখানে তোমার তুল্য সংখ্যা ডিটেইলসে বলা আছে। আমি এখন ডিটেইলসে বলতে পারবো না, জাস্ট তোমাকে একটু বোঝানোর জন্য বলি। অ্যাসিডের ক্ষেত্রে মোলারিটি হচ্ছে যতগুলো হাইড্রোজেন আয়ন দিবে, ঠিক আছে? যতগুলো হাইড্রোজেন আয়ন দিবে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। সরি, অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে কি? যতগুলো হাইড্রোজেন আয়ন দিবে। আর ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে যতগুলো কি দিবে? হাইড্রোক্সিল আয়ন দিবে। ঠিক আছে, তো এখন আমাকে এখানে সোডিয়াম কার্বনেটের কথা বলছে। সোডিয়াম কার্বনেট যদি কি করে, ধরো পানির সাথে বিক্রিয়া করলো, সে কি তৈরি করবে বলতো? কস্টিক সোডা তৈরি করবে। আর কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। ঠিক আছে, তাহলে সে কস্টিক সোডা কয়টা তৈরি করবে? একটু সমতা করো, কয়টা তৈরি করতেছে? 2টা। দেখো তো, এই যে সোডিয়াম কয়টা ছিল? 2। এখানে সোডিয়াম কত আছে? 2। তাহলে একটা সোডিয়াম যদি একটা হাইড্রোক্সিল দেয় তাহলে 2টা সোডিয়াম কয়টা দিবে? কয়টা হাইড্রোক্সিল দিবে? 2টা। এই কারণে এখানে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে কত? 2। তাহলে আমাদের নরমালিটিতে কত আসতেছে? 0.4। ঠিক আছে, আমরা নরমালিটিটা কত পাইছি? 0.4। কেমনে? n = AC, S টা বের করছি, পরে E এর মান আসছে 2, মান বসাই দিছি। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার প্রশ্ন তোমাকে কি বের করতে বলছে? মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশের ফর্মুলা অলরেডি বলছি, নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। ঠিক আছে, তোমাকে কি বলছে? 20 গ্রাম পানি আছে, 20 গ্রাম পানি, পানি সংকেত কি? H2O। তার সাথে আমি কি করছি? 10 গ্রাম NaCl কে মিশাইছি। 10 গ্রাম কাকে মিশাইছি? NaCl। এখন প্রশ্ন আমাকে কার মোল ভগ্নাংশ বের করতে বলছে? NaCl এর। তাহলে NaCl এর কি বের করব? মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ বের করার ফর্মুলা হচ্ছে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। NaCl এর নিজের মোল আছে কত? 10। আর মোট মোল আছে কত বলো তো? 10 20 যোগ করলে কত আসে? 30। তাহলে কাটাকাটি করলে কত আসে? 1/3। বুঝছি কিনা? বুঝিনি, আশা করি বুঝতে পারছি। মোল ভগ্নাংশ কেমনে বের করব? নিজের মোল উপরে আর নিচে হবে কত? মোট মোল। তো যেহেতু আমাকে NaCl এর কথা বলছে, NaCl এর নিজের মোল আছে কত? 10। আর মোট মোল আছে কত? 20 যোগ 10 কত? 30। তাহলে কাটাকাটি করলে কত আসে? 1/3। আচ্ছা, লাস্টের প্রশ্নটা হচ্ছে ppm এর অঙ্ক। ppm এর সূত্র কি পড়ছিলাম মনে আছে? ppm এর সূত্রটা ছিল মোলারিটি গুণ আণবিক ভর গুণ 1000। তো মোলারিটি তোমাকে প্রশ্ন দেওয়া আছে কত? 0.01। আণবিক ভর আমরা এখন কার জিনিসটা বের করতেছি? কার ppm বের করতেছি? HCl আণবিক ভর কত? 36.5। কিভাবে? ক্লোরিনের হচ্ছে 35.5 আর হাইড্রোজেনের হচ্ছে 1। তাহলে টোটাল হচ্ছে 36.5 ইনটু কত? 1000। তো এটাকে যদি তুমি গুণ করো 0.01 এর সাথে যদি 1000 গুণ করো অবশিষ্ট থাকে 10। 10 এর সাথে যদি 36.5 গুণ করো তাহলে আসতেছে কত? 365। ঠিক আছে, তাহলে আমাদের ppmটা বের হয়ে গেছে কত? 365 ppm। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। এই টাইপে কারো কোনো সমস্যা নাই। আমরা নেক্সট টাইপে ফরওয়ার্ড করতেছি। আর এটা হচ্ছে কি? মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় অথবা প্রশমন করতে কত আয়তন অমুক লাগবে অথবা তমুক লাগবে এরকম কিছু বলে, অথবা কতটুকু পানি যোগ করা লাগবে। এটা কিন্তু সবচেয়ে ফেমাস, পানি যোগ করা লাগবে কতটুকু। ঠিক আছে, এত ঘনমাত্রাটাকে এত ঘনমাত্রায় বানাইতে হলে কতটুকু পানি যোগ করা লাগবে। এখানে শেষে একটা বিয়োগ করা লাগে। আচ্ছা, জিনিসটা আমরা দেখতেছি, সমস্যা নেই। 100 ml 0.5 মোলার NaCl দ্রবণ থেকে, প্রথম প্রশ্নটাতে কি বলছে? 100 ml 0.5 মোলার NaCl থেকে কত মিলিলিটার 0.1 মোলার দ্রবণ তৈরি করা যাবে? 100 ml 0.5 মোলার NaCl দ্রবণ থেকে কত ml? 0.1 নরমাল। দেখো আমার কাছে যে জিনিসটা ছিল ওটা ছিল 100 ml 0.5 মোলার। এখন এটাকে আমি বানাইতেছি কত? 0.1 মোলার। তো তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে আয়তনটা কত। ঠিক আছে, তা আমরা সবসময় এই সব অঙ্কগুলো করার জন্য কি ইউজ করব? সামেশন অফ EVS = EVS।
ঠিক আছে, মানে U1V1S1 = E2V2S2। এই ফর্মুলা দিয়ে আমরা সবগুলো অঙ্ক করব, মিশ্রণের যতগুলো অঙ্ক আছে অথবা টাইট্রেশনের যতগুলো অঙ্ক আছে অথবা জারণ বিজারণের যতগুলো অঙ্ক আছে সবগুলো করব কি দিয়ে, E1V1S1 = E2V2S2। আচ্ছা দেখো এখানে কিন্তু সোজা হিসাব, এখানে আগেও NaCl ছিল, পরেও কি আছে NaCl আছে। তোমাকে এখানে কি বলছে অন্য কেউ আসছে না, তোমাকে বলছে সেম জিনিসটাই আছে। তাইলে দুই সাইডেই NaCl এর তুল্য সংখ্যা কি হবে সেম, তাহলে এরা পরস্পর কি হয়ে যাবে কাটা। V1 ছিল আদি আয়তন কত 100, S1 হচ্ছে আদি ঘনমাত্রা কত 0.5, V2টা আমরা বের করব, S2 হচ্ছে কত 0.1, এটা কাটাকাটি করলে কত আসে 5, তাহলে V2টা হচ্ছে কত 5 × 100 কত আসতেছে 500। ঠিক আছে, বুঝছো জিনিসটা কেমন হয়েছে। তাহলে আমরা 100 ml 0.5 মোলার NaCl থেকে 0.1 মোলারের NaCl যদি বানাইতে চাই কত ml পাবো, 500 ml পাবো। বুঝছো? আচ্ছা যদি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতো কতটুকু পানি যোগ করা লাগবে, তাহলে কতটুকু পানি যোগ করা লাগবে, তাহলে তুমি কি করতা, এই 500 থেকে কি করতে 100 কে বিয়োগ করতে, তাহলে কত আসতো 400। বুঝছো কতটুকু পানি যোগ করা লাগবে, তার মানে আদি আয়তন ছিল 100, এখন আমাদের লাগবে হচ্ছে কত করা 500, তাহলে তোমার এখানে কতটুকু পানি যোগ করা লাগবে, 500 বিয়োগ 100 কত আসতেছে 400। বুঝছো, এরকমের প্রশ্ন কিন্তু প্রায় এমসিকিউতে থাকে। তাহলে জিনিসটা আমি আবার একটু রিপিট করতেছি, 100 ml 0.5 মোলার NaCl দ্রবণ থেকে কত মিলিলিটার 0.1 মোলার দ্রবণ তৈরি করা যাবে। যেহেতু এখানে কিছু বলে নাই, তার মানে আমরা সেম NaCl এর দ্রবণই বানাইতেছি। তাহলে এই সাইডও NaCl, এই সাইডও NaCl, এখানে 100 ml 0.5 মোলার, এটার আয়তন জানি না, ঘনমাত্রা 0.1 মোলার। তো আমাদের সূত্র ছিল U1V1S1 E2V2S2, যেহেতু দুই সাইডে NaCl, দোনো সাইডের তুল্য সংখ্যা গেল কাটা, তাহলে V1S1 V2S2, এখান থেকে আমরা V2টা বের করছি। ঠিক আছে, আচ্ছা দেন পরের প্রশ্ন আমাকে কি বলেছে, নির্দিষ্ট আয়তনের m/2 H2SO4 দ্বারা সম আয়তনের কতটুকু কত মোলারিটির কস্টিক সোডা দ্রবণকে কি করা যাবে, প্রশমিত করা যাবে। সেম টাইপের প্রশ্ন, U1V1S1 = কি ফর্মুলা, E2V2S2। আচ্ছা তো এক নম্বরে কি ছিল, এক নম্বরে ছিল সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে 2, কেন তোমাকে অলরেডি একবার বলে আসছি, অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে কি, সে যতগুলো হাইড্রোজেন আয়ন দেয়। সালফিউরিক অ্যাসিড কয়টা হাইড্রোজেন দিবে, 2টা, তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে কত 2। আচ্ছা তোমাকে প্রশ্নে বলে দিছে সম আয়তন, সম আয়তন মানে কি, আগের আয়তন আর পরের আয়তন কি আছে সমান, তাহলে V1 আর V2টা সমান, তাহলে পরস্পর কি গেল কাটা। S1 হচ্ছে আদি ঘনমাত্রা, আদি ঘনমাত্রা কত ছিল m ভাগের কত 20। ঠিক আছে, আচ্ছা E2 হচ্ছে কে, এইটা হচ্ছে 2 নাম্বারটা তুল্য সংখ্যা, কস্টিক সোডার তুল্য সংখ্যা হবে কত 1। তোমার এখানে m/20টা m ইউজ করা লাগবে না, m হইতেছে মোলারিটির একক বুঝাইছে। বুঝছো, m দ্বারা এখানে কি বুঝাইছে, মোলারিটির একক, তুমি এটা ইউজ করার দরকার নাই, তুমি জাস্ট 1/20 ইউজ করলেই চলবে। E2 হচ্ছে কি, কস্টিক সোডার তুল্য সংখ্যা, যেটা হচ্ছে কত 1। এখন আমরা S2টা বের করব, তাহলে S2 = আমাদের কত আসতেছে দেখো তো, এই 2 আর 20 কাটাকাটি করলে কত আসে বলো তো 10, তাহলে এখানে কি দাঁড়াইতেছে 1/10, যেটাকে আমরা কি লিখতে পারি 0.1। ঠিক আছে, তাহলে আমাদের S2টা কত দাঁড়াইতেছে 0.1। বুঝছো কিনা, আমাদের সূত্র ছিল U1V1S1 E2V2S2, সম আয়তন বলার কারণে V1 আর V2 গেল কাটা। U1 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যেটা 2টা হাইড্রোজেন দিবে, তার তুল্য সংখ্যা 2, S1 হচ্ছে 1/20, E2 হচ্ছে কস্টিক সোডা, যেটা একটা হাইড্রোক্সিল দিবে, তুল্য সংখ্যা 1, S2টা বের করছে। ঠিক আছে, আচ্ছা তারপরে 5 নাম্বার টাইপটা হচ্ছে কি, অম্লত্ব, ক্ষারকত্ব আর নির্দেশকের পিএইচ রেঞ্জ, যেটা তোমাকে প্রশ্নে প্রায় সময় এমসিকিউতে জিজ্ঞেস করে। ঠিক আছে, অম্লত্ব ক্ষারকত্ব এই চ্যাপ্টার থেকে প্রায় এমসিকিউতে জিজ্ঞেস করে, যেমন Al2O3, এটার কি বের করতে বলছে, অম্লত্ব মানে হচ্ছে সে যতগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। অম্লত্ব মানে হচ্ছে কি, সে যতগুলো কিসের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাকে তার অম্লত্ব বলে। আর ক্ষারকত্ব মানে কি, সে যতগুলো ক্ষারের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, সোজা হিসাব। অম্লত্ব মানে কি, একটা যৌগ যতগুলা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তাকে তার অম্লত্ব বলে। আর ক্ষারকত্ব মানে কি, একটা যৌগ যতগুলা ক্ষারের সাথে বিক্রিয়া করে তাকে তার কি বলে, ক্ষারকত্ব। তো Al2O3 এটাকে আমরা যদি HCl এর সাথে বিক্রিয়া ঘটাই, মানে অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে সেখান থেকে কি তৈরি করবে, AlCl3 তৈরি করবে আর H2 তৈরি করবে। সোজা হিসাব, এই ক্ষার তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণের কি তৈরি করে, পানি। এটাকে এখন সমতা করতে হবে। দেখো তো এখানে অ্যালুমিনিয়াম কয়টা ছিল, 2টা, তাহলে এখানেও কয়টা দেওয়া লাগবে, 2টা। এখানে দেখো ক্লোরিন কয়টা, 3 × 6টা, তাহলে এখানে কত দেওয়া লাগবে, 6। ঠিক আছে, আর এখানে দেখো 6টা হাইড্রোজেন, তাহলে এখানে দেওয়া লাগবে 3। দেখো তো আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডটা কয়টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, 6টা, তাহলে তার অম্লত্ব কত 6। ঠিক আছে, অম্লত্ব মানে কি ছিল, একটা যৌগ যতগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাকে তার অম্লত্ব বলে। দেখো তো Al2O3 কয়টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, 6টা, তাই তার অম্লত্ব হচ্ছে কত 6। ঠিক আছে, আচ্ছা তারপরে 2 নাম্বারটা কি বলছে, মিথাইল অরেঞ্জের বর্ণ নির্দেশক পিএইচ রেঞ্জটা কত। ঠিক আছে, মিথাইল অরেঞ্জ আমরা জানি নির্দেশক, তোমাকে প্রথমে নির্দেশকে গেলে 2টা জিনিস খুব ভালো করে পড়া লাগবে। আমরা
কোন দুর্বল অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়া কোন নির্দেশক ইউজ করি, সবল অ্যাসিড দুর্বল ক্ষারের বিক্রিয়া কোনটা, সবল অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়া কোনটা, কোন ইয়াতে কোনটা কোনটা নির্দেশক ইউজ করি, ঠিক আছে। আর আরেকটা জিনিস পড়া রাখবে, নির্দেশকগুলোর পিএইচ রেঞ্জ, ঠিক আছে, কোন পিএইচ রেঞ্জে কাজ করে, যেমন মিথাইল অরেঞ্জ কোন পিএইচ রেঞ্জে কাজ করে, ফেনফথেলিন কোনটাতে কাজ করে, ঠিক আছে। যেমন এখানে জেইউ অথবা জেইউএসটি তে কি আসছিল তোমার, যে মিথাইল অরেঞ্জের বর্ণ নির্দেশক পিএইচ রেঞ্জটা কত, এটা ছিল কত 3.1 থেকে 4.4, ঠিক আছে। 3.1 থেকে 4.4 পিএইচ রেঞ্জ পর্যন্ত কে কাজ করে, মিথাইল অরেঞ্জটা কাজ করে, ওকে। আচ্ছা এটা টাইপ 5 ছিল। দেন আমাদের 6 এ যাব। 6 এ কি বলছে দেখো তো, জারক বিজারক জারণ মান বিজারণ, সরি বিজারণ মান তো নাই, জারণ বিজারণের সমতা, এগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে। এটার একটা ভিডিও আছে, একটু চেক করলে পাবা, ঠিক আছে, ডিটেইলসে ভিডিও। আমি ডিটেইলসে যাব না, আমি জাস্ট তোমাকে একটু বোঝানোর জন্য যতটুকু লাগে ওইটুকুই বলবো, ঠিক আছে। আচ্ছা প্রথমত জারক বিজারক নিয়ে একটু কথা বলি। আচ্ছা প্রথমে জারণ নিয়ে কথা বলি, ঠিক আছে। জারণ মানে হচ্ছে কি, জারণ মানের বাড়া, ঠিক আছে, জারণ মানের বাড়ন, ঠিক আছে। জারণ মানে কি হবে, জারণ মানটা বাড়বে, আর ইলেকট্রন কি করবে, ছাড়বে, ঠিক আছে। জারণ মানে কি, জারণ মানের বাড়ন আর ইলেকট্রনের ছাড়ন, জিনিসটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি। জারণ মানের বাড়ন, ইলেকট্রনের ছাড়ন। আর বিজারণ মানে কি, ইলেকট্রনের কি গ্রহণ আর জারণ মানের কমন। এটার মানে হচ্ছে বিজারণে ইলেকট্রন গ্রহণ করবে অথবা জারণ মানটা কি হয়ে যাবে, কমে যাবে, বুঝতে পারছো। তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, জারণ মানের বাড়ন, ইলেকট্রনের ছাড়ন। জারণ বিক্রিয়ায় জারণ মানটা বাড়বে আর ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। আর বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করবে আর জারণ মানটা কি হবে, কমবে, ঠিক আছে। তো আমরা একটা আর এখানে হিসাব করে দেখবা, যার জারণ হয় তাকে আমরা নাম দিছি বিজারক, উল্টা কিন্তু, যার জারণ হবে তার নাম হচ্ছে বিজারক, যার বিজারণ হবে তার নাম হচ্ছে জারক, সোজা হিসাব, ঠিক আছে। যার জারণ হবে তার নাম বিজারক, যার বিজারণ হবে তার নাম জারক। তা আমাদের এখানে একটা এমসিকিউ আছে, একটু খেয়াল করো, এই এমসিকিউটা দেখলে ক্লিয়ার হয়ে যাবা। NO এটা কি রূপে কাজ করে, ঠিক আছে, NOটা কি রূপে কাজ করে। আচ্ছা NO এর কথা যদি আমরা বলি, নাইট্রোজেনের জারণ মান কত আমি জানি না, কিন্তু অক্সিজেনের জারণ মান আমি জানি কত, -2। তাহলে নাইট্রোজেনের জারণ মানটা হচ্ছে কত, +2, ঠিক আছে। নাইট্রোজেনের জারণ মানটা কত, +2। আচ্ছা NO থেকে যখন আমরা নাইট্রোজেন এরকম তৈরি করি, নাইট্রোজেন N2 তৈরি করে, ঠিক আছে, নাইট্রোজেন ফ্রি নাইট্রোজেন তৈরি করে, তখন তার জারণ মানটা কি হয়ে গেছে, 0। আমরা জানি যে মুক্ত মৌলের জারণ মান কত হয়, 0। তাহলে দেখো এই নাইট্রোজেনের জারণ মান ছিল 2, হয়ে গেছে কত, 0। জারণ মান কমছে, জারণ মান যদি কমে তাহলে সেটা কি বিক্রিয়া, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর যার বিজারণ হয় তার নাম হচ্ছে কি, জারক। তাহলে এখানে NOটা কি হিসেবে কাজ করছে, জারক হিসেবে, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা NO থেকে NO2 তৈরি করার কাহিনীটা দেখি, এখানে নাইট্রোজেনের জারণ মান ছিল +2, এখানে চেক করে দেখো নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +4, ঠিক আছে। কেমনে, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, এখানে অক্সিজেন আছে কয়টা, 2টা, তাহলে -4, তাহলে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +4, তাহলে +2 থেকে +4 দেখো জারণ মানটা কি হচ্ছে, বাড়ছে। জারণ মান বাড়লে সেটাকে আমরা কি বলি, জারণ বিক্রিয়া। আর যার জারণ হবে তাকে আমরা বলি বিজারক, যার জারণ হবে তাকে আমরা কি বলি, বিজারক। দেখো এই NOটা একই সাথে কি রূপে কাজ করছে, এক জায়গায় জারক রূপে, এক জায়গায় বিজারক রূপে। তো তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে NA কি রূপে কাজ করে, জারক ও বিজারক উভয় রূপেই কাজ করে, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝতে পারছি। দেন 3 নাম্বার প্রশ্ন তোমাকে কি বলছে, আমরা একটু উল্টা দিক থেকে যাচ্ছি, সমস্যা নেই। 3 নাম্বার প্রশ্ন তোমাকে কি বলছে দেখো তো, সোডিয়াম থায়োসালফেট আর এখানে আছে সোডিয়াম টেট্রাথায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটটা আয়োডিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োসালফেট আর সোডিয়াম আয়োডাইড তৈরি করছে। তোমাকে বলছে সালফারের জারণ মানটা কত, তোমাকে এখানে সালফারের জারণ মান বের করতে হবে, এখানে সালফারের জারণ মান বের করতে হবে। Na2S2O3 জারণ মান বের করার সিস্টেমটা খুব ইজি। টোটাল যৌগের জারণ মান কত হবে, 0। তুমি যে জিনিসটা জারণ মান বের করবে ওইটাকে x ধরবা। দেখো তো এখানে সালফার কয়টা আছে, 2টা, তাই আমি x এর সাথে কত গুণ করছি, 2। আচ্ছা এবার হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এ অবস্থিত, গ্রুপ 1 এ যারা আছে তাদের জারণ মান হচ্ছে কত, +1, ঠিক আছে। অক্সিজেনের জারণ মান হচ্ছে কত, -2, এখানে অক্সিজেন আছে কয়টা, 3টা, বুঝছি কিনা। আমি আবার রিপিট করতেছি, সোডিয়াম এক জারণ মান হচ্ছে +1, কয়টা আছে, 2টা। সালফারের জারণ মান x, কয়টা আছে, 2টা। অক্সিজেনের জারণ মান -2 আছে কয়টা, 3টা। আমরা এখান থেকে x এর মানটা বের করব। দেখো এখানে 2 আর 1 গুণ করলে 2, আর -2 আর 3 গুণ করলে কত, -6। তাহলে এই সাইড থেকে আসতেছে কত, -6 আর 2 বিয়োগ করলে আসবে কত, -4। -4টাকে ওই পাশে নিয়ে গেলে +4, আর এই সাইড আছে 2x, তাহলে x সমান কত আসতেছে, 2। তার মানে এখানে সালফারের জারণ মান হচ্ছে কত, 2, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে এবার আমরা Na2S4O6 এখানে সালফারের জারণ মান বের করব, ঠিক আছে। মানে পরে যে যৌগটা দেওয়া ছিল এটা।
এখানে যদি আমরা জারণ মানটা বের করি সেম ভাবে আমরা +1 × 2 দিব, এক্স ইন্টু কত দিব, এখানে 4টা আছে যেহেতু সালফার 4, আর অক্সিজেন দিব -2 × কত 6 ইকুয়াল টু কত 0। এখান থেকে এক্স এর মান বের করে দেখবা কত আসে 2.5। তো অপশনে দুইটা অপশন দেখবা, সরি একটা অপশন দেখবা 2 আর 2.5 আছে, ওইটাই কি করবা দাগাবা, বুঝছো? তাহলে এইখানে সালফারের জারণ মান হচ্ছে কয়টা, দুইটা, একটা হচ্ছে 2 আর এক জায়গায় আছে কত 2.5। ওকে, আচ্ছা এরপরে 2 নাম্বার প্রশ্ন তোমাকে কি বলছে, ক্রোমিয়াম অক্সাইড, এটা 14টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তোমার কি তৈরি করছে, n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সে 7টা পানি তৈরি করছে। তো তোমাকে হিসাব করতে হবে, খেয়াল রাখতে হবে ক্রোমিয়ামের জারণ মানে চেঞ্জ হচ্ছে কত জানো, 6। ক্রোমিয়ামের জারণ মানে চেঞ্জ হচ্ছে কত 6। কেমনে, ক্রোমিয়ামটা থাকে হচ্ছে +6, যখন অ্যাসিডিক মাধ্যমে দিব ক্রোমিয়ামটা চলে যায় হচ্ছে কত +3 তে। কি বললাম, ক্রোমিয়াম শুরুতে থাকে +6, যখন আমরা অ্যাসিডিক মাধ্যম ইউজ করি তখন এটা চলে যাবে কততে, +3 তে। তাহলে দেখো জারণ মানে চেঞ্জ হচ্ছে কত 3, কিন্তু হিসাব করে দেখো এখানে ক্রোমিয়াম আছে কয়টা, 2টা, তাহলে 2টা ক্রোমিয়ামের জন্য 3 দুগুণে কত হবে 6, ঠিক আছে। আর যদি এটা ম্যাঙ্গানিজ হইতো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে হচ্ছে কত 5, কেন, কারণ ম্যাঙ্গানিজটা +7 থেকে +7 থেকে ম্যাঙ্গানিজটা কততে চলে যাবে, ম্যাঙ্গানিজ +2 তে। দেখো এখানে জারণ মানে চেঞ্জ হচ্ছে কত 5, আর ম্যাঙ্গানিজ কিন্তু একটাই থাকে, তাহলে ক্রোমিয়ামের জারণ মানে চেঞ্জ হচ্ছে 6, ম্যাঙ্গানিজের কত 5, তাহলে এখানে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 6টা, বুঝছো? আচ্ছা লাস্টের 1 নাম্বার প্রশ্ন যেটা আছে এটা আমাকে কি বলছে দেখো তো, 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ কি লাগবে, পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে। ওকে, তো আমরা এটাকে E1V1S1 E2V2S2 দিয়েই করব, ঠিক আছে। E1 হচ্ছে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, জারণ মান বলতে পারি। তুল্য সংখ্যাকে আমরা কি বলতে পারি, তার জারণ মান। যেমন ক্রোমিয়ামের জন্য তুল্য সংখ্যা হচ্ছে কত 6, মানে জারণ মানের চেঞ্জটাকে আমরা কি বলতে পারি, তুল্য সংখ্যা। ম্যাঙ্গানিজের জারণ মান চেঞ্জ হচ্ছে 5, তাহলে তার তুল্য সংখ্যা কত 5। তাহলে এবার দেখো এখানে আছে কি ফেরাস সালফেটের জারণ মানের চেঞ্জ হচ্ছে কত 1। কেমনে বুঝলাম, Fe2+ থেকে কি হয় Fe3+, দেখো তো তার জারণ মানের চেঞ্জ হচ্ছে কত 2 থেকে 3, তার মানে কত 1। আচ্ছা এবার হচ্ছে V1টাকে আমি রেখে দিলাম, S1 কে কি আমি লিখতে পারি 1000 W/m V1 লিখতে পারি নাকি পারি না, বলতো এস এর একটা সূত্র পড়ছে না 1000 W/mv, আমি ওই ফর্মুলাটা ইউজ করছি। কেন, কারণ এখানে VV কি হবে কাটা। আচ্ছা E2 হচ্ছে 2 নাম্বারটা, 2 নাম্বারে কে ছিল, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা একটা মাত্র পড়ছি যে কত হয় 6। V2টা থাক, S2টাকে আমরা কি ইউজ করলাম 1000 W/m V2 কি হয়ে গেল কাটা। এবার একটু খেয়াল করো 1000 কি হবে কাটা, ঠিক আছে। এটাকে W1 দাও, এটাকে M1 দাও, এটাকে W2 দাও, এটাকে M2 দাও, ঠিক আছে। দেখো W1টা হচ্ছে কত, ফেরাস সালফেট কতটুকু আছে 10 গ্রাম, তাহলে W1 এর জায়গায় আমি 10 ইউজ করব। আচ্ছা M হচ্ছে আণবিক ভর, ফেরাস সালফেটের আণবিক ভর কত বলতে পারবা 152, হিসাব করে দেখবা, আমি এখানে আর দেখাইতেছি না। ফেরাস সালফেটের আণবিক ভর হচ্ছে কত 152। W2 তোমাকে বের করতে বলছে কি পটাশিয়াম ডাইক্রোমেট কতটুকু লাগবে, W2 বের করতে বলছে। আর M2 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর, এটা হচ্ছে কত 294। পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর কত 294, ঠিক আছে। এটা এখানে নাই, এখানে 1, তাহলে এখান থেকে আমরা কি বের করব, W2টা বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ, বুঝতে পারছি। তো আশা করি আমরা বুঝতে পারছি, জারণ বিজারণের সমস্যা থাকলে ওই ভিডিও একটা আছে ওইটা কমপ্লিট করার অনুরোধ রইল, ঠিক আছে। তাহলে আমরা লাস্টের টাইপ আছে একটু এটার দিকে একটু তাকাই, শেষ করে দিচ্ছি। আচ্ছা বিয়ার ল্যাম্বার্ট আর এখানে ক্রোমাটোগ্রাফি আছে, এগুলো থেকে একটু MCQ আসে, পড়ার মুখস্থ করা লাগবে। বিয়ার ল্যাম্বার্টের জিনিসগুলোর এককগুলো দেখবা আর ফর্মুলাগুলো একটু দেখবা, ঠিক আছে। প্রত্যেকটা ফর্মুলার প্রকাশ দেখবা। যেমন আমাদের এখানে কি বলছে, মোলার শোষণ ধ্রুবক, যেটাকে আমরা এপসাইলন দিয়ে প্রকাশ করি, ওইটার এককটা কি, এটার এককটা হচ্ছে লিটার পার মোল পার সেন্টিমিটার, ঠিক আছে। ওইটার এককটা হচ্ছে কি লিটার পার মোল পার কি সেন্টিমিটার, ওকে। আচ্ছা তারপর হচ্ছে কি